কমিটেড ফ্রড আপন দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই। এই রায়ে বিচার ব্যবস্থার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। 16 মাস আগে যে সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করা হয়েছিল ওপেন কোর্টে, 16 মাস পরে তা চেঞ্জ করে ফেলা হয় এবং তার আগেই সংবিধানও সংশোধন করে ফেলা হয়। ফলে যে অর্ডার পাস করা হয়েছে সংক্ষিপ্ত আকারে আর যে অর্ডার পাস করা হয়েছে 16 মাস পরে বিস্তারিত রায়ে, তার সমালোচনা করেন মাননীয় বিচারপতি জনাব আব্দুল ওয়াহাব এবং তিনি বলছেন যে যেটা পরবর্তী জাজমেন্টে যে আদেশটুকু এসেছে এটা প্রকৃত প্রস্তাবে মূল শর্ট আদেশের মধ্যে ছিল না। এবং শুধু তাই নয়, মূল জাজমেন্টের মধ্যে, লং জাজমেন্টের মধ্যে একটা নতুন প্রস্তাব দেওয়া হয়, অর্থাৎ যুক্তিসঙ্গত সময় 42 দিন পূর্বে কী ধরনের সরকার গঠন করা যেতে পারে এই মর্মে একটা প্রস্তাব দেওয়া হয়। অথচ শর্ট আদেশে এই ধরনের কোনো প্রস্তাবও ছিল না। বলা হয়েছিল আরও পরবর্তী 2টি সংসদ নির্বাচন ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের অধীনে হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল এই অংশটুকু আর নাই, তখন এসেছে ভিন্ন কনসেপ্ট। এই জন্য আমরা বলেছি এটাকে আইনের ভাষায় বলে কমিটেড ফ্রড আপন দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। আর সেকেন্ড কথা হলো, আমরা এটাও বলেছি যে ডেমোক্রেসি এবং ফ্রি ফেয়ার ইলেকশনস আর ইনসেপারেবল টুইন। এটি দুটো হলো যমজ শিশুর মতো, একটা ছাড়া আরেকটা অর্থহীন। গণতন্ত্র নিরপেক্ষ অবাধ নির্বাচন ছাড়া অর্থহীন। একটাকে যদি আলাদা করে দেওয়া হয় তাহলে আরেকটার কোনো মূল্য থাকে না। মাতৃজঠরে 2টা শিশু যেমন জড়িত থাকে, একটাকে যদি নষ্ট করে ফেলেন আরেকটা জীবিত থাকতে পারে না। একইভাবে গণতন্ত্রকে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন থেকে আলাদা করে ফেলা হয় তাহলে এটি, সেই জন্য আমরা বলছি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সবচাইতে বড় হাতিয়ার হলো নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। যদি এটাকে বাতিল করে দেওয়া হয় তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন বাতিল হয়ে যায়। ফ্রি ফেয়ার ইলেকশন যদি বাতিল হয়ে যায় তাহলে ডেমোক্রেসিও বাতিল হয়ে যায়। এবং ডেমোক্রেসি এবং ফ্রি ফেয়ার ইলেকশন বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের মৌলিক স্তম্ভ। 15 সংশোধনীর মামলায় হাইকোর্টের বিচারপতিগণ বলেছেন যে 15 সংশোধনী বাতিল করে দিয়েছেন, বাতিল করে বলেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম হলো বাংলাদেশের সংবিধানের একটি বেসিক স্তম্ভ, এই জন্য এটিকে বাদ করা সংবিধান সম্মত হয়নি। এই আলোচনা আজকে হয়েছে, আগামীকালকে বিস্তারিত বাকি আলোচনা হবে। চারজনই পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছেন যারা কেয়ারটেকার বাতিলের পক্ষে রায় দিয়েছেন, 3 জনের ভাগ্যে সেই সৌভাগ্য হয়নি। কি বলেছেন? আমি বলেছি যে এই মামলার রায়ে 7 জন বিচারপতি ছিলেন, 4 জন বাতিলের পক্ষে বলেছেন, 3 জন রাখার পক্ষে বলেছেন। যে 4 জন বাতিলের পক্ষে বলেছেন তারা 4 জনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন। কিন্তু যারা বাতিলের বিপক্ষে বলেছেন, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট রাখার পক্ষে বলেছেন, তাদের একজন হওয়ার কথা নয়, বাকি 2 জন আর কেউ বাংলাদেশের প্রধান বিচারপতি হতে পারেননি, যদিও তাদের প্রধান বিচারপতি হওয়ার সকল যোগ্যতা ছিল। তাদেরকে সুপারসিড করা হয়েছে। এর মধ্যে একজন মাননীয় বিচারপতিকে 43 দিন অ্যাক্টিং প্রধান বিচারপতি, 83 দিন অ্যাক্টিং প্রধান বিচারপতি রাখার পরে তাকে আর কনফার্ম করা হয়নি। আরেকজন মাননীয় বিচারপতি যাকে সুপারসিড করে জুনিয়র আরেকজনকে প্রধান বিচারপতি বানানো হয়েছিল, ওই দিন থেকে তিনি আর আদালতেই আসেননি। পরবর্তীতে তিনি নির্ধারিত সময়ের পরে এসেছেন এবং তিনি বিদেশে অবস্থান করেছেন। এরা কারা? এরা সবাই তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে রায় দিয়েছিলেন। যদিও এটা কাকতালীয়, কিন্তু এটি একটি কেমিস্ট্রি আছে। আমি বলেছি, আমরা পূর্ণাঙ্গ হিয়ারিংয়ের সময় বলবো, এটি এমনিতেই নয়। কেয়ারটেকার সরকার বাতিল করেছেন যারা, তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছেন। যারা রাখার পক্ষে ছিলেন তারা তিরস্কৃত হয়েছেন পেশাগতভাবে। আমরা বলেছি এটা দেখেন, এই বিচার প্রক্রিয়ার সঙ্গে হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত মোট 14 জন বিচারপতি জড়িত ছিলেন। এই 14 জন বিচারপতির মধ্যে 2 জন ছিলেন রুল ইস্যুইং বিচারপতি।
তাদের দুজন এখানে বিচার্য বিষয় না, তাহলে থাকেন 12 জন। 12 জনের ভিতরে 8 জন রায় দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিক, আর আপিল বিভাগের 4 জন সর্বশেষ এসে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক। এই কেমিস্ট্রিটা আমরা দেখিয়েছি। যদি সুপ্রিম কোর্টের বিচারক হিসাব করা হয়, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মিলে, তাহলে 8 জনই ছিলেন রাখার পক্ষে, আর 4 জন শুধু আপিল বিভাগের বিচারপতিরা, তারা ছিলেন না রাখার পক্ষে। এই জন্য এটি গভীরভাবে দেখার বিষয় আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার যে নির্দেশ, সেই নির্দেশ পালন করে তিনি জাজমেন্ট দিয়েছেন। তার জাজমেন্টের ফলে ওইটাকে সবসময় কোর্ট করে, যদিও এটা কোনো জাজমেন্ট না, আমরা আজকে বলেছি, এটাকে কোর্ট করে পার্লামেন্টে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে 15th অ্যামেন্ডমেন্ট করেছিল, সেটাও ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে। আপনারা জানেন যে তিনি, এবং আপনাদের এই ভাষ্য মোতাবেক তিনি জাজমেন্ট, প্রথম যে জাজমেন্ট লিখেছেন, সেই জাজমেন্টের পরে 17ই মে তিনি রিটায়ারমেন্টে গেছেন। এই রিটায়ারমেন্টের 16 মাস পরে, ঠিক যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে এর পূর্বে, সেই সংবিধান মোতাবেক তিনি জাজমেন্ট দিয়েছেন। এই কথাগুলো আমরা রিভিউ পিটিশনে আমরা এনেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের পক্ষে আমরা সেখানে উপস্থিত এপিয়ার করেছি আদালতে। আমাদের সাথে এখানে আমার ডান পাশে ব্যারিস্টার কায়সার কামাল কাউন্সিল হিসাবে ছিলেন, আমাদের রুহুল কুদ্দুস কাজল ছিলেন, আরও আইনজীবীরা আমাদের সাথে ছিলেন। এখানে আমাদের আজকে যে হিয়ারিংটা হয়েছে, সেখানে 2টো মামলা একসাথে হিয়ারিং হয়েছে। একটা হয়েছে আমাদেরটা এবং জামাতে ইসলামেরটা। আমি যেহেতু এই বোধ মামলার সিনিয়র কাউন্সিল হিসাবে উপস্থিত ছিলাম, ওই মামলারও সিনিয়র কাউন্সিল হিসেবে উপস্থিত ছিলাম, সেই কারণে আমি জাজমেন্টটা পড়তে দিয়েছিলাম একজন আইনজীবী, আমাদের একজন জুনিয়র ফ্রেন্ডকে, তিনি জাজমেন্টটি পড়েছেন। জাজমেন্ট পড়ার পরে লিগ্যাল আর্গুমেন্ট আমি করেছি। আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই। যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই, কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আদালত জিজ্ঞাসা করেছেন কি কি কারণে, আমি বলছি এই জাজমেন্টে আপনাদের রুলস, অ্যাপিলেট ডিভিশনের রুলস 10, 1 and 2 ভায়োলেট করেছে। কিভাবে ভায়োলেট করেছে সেটা আমরা এক্সপ্লেইন করেছি। কারণ প্রথম জাজমেন্ট দেওয়ার পরে আর এটা চেঞ্জ করতে হলে পরে রিভিউ করতে হয়, অথবা পার্টিকে অবহিত করতে হয়, এই ক্ষেত্রে কিছুই করা হয়। তারপরে সেকেন্ড কথা বলেছি যে এই জাজমেন্টের পরে অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে সংবিধান, সেটাও বেআইনি। প্রাথমিক জাজমেন্টের পরে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, এটাও বেআইনি। সেটার উপরে 15th অ্যামেন্ডমেন্ট, সেটা চ্যালেঞ্জ হয়েছে, এটা রুহুল কুদ্দুস কাজলও বলেছে, আমরাও বলেছি। থার্ড কথা বলেছি, জনাব খায়রুল হক 17ই মে রিটায়ারমেন্টে গিয়েছে। রিটায়ারমেন্টে যাওয়ার পরে কোনো জাজের তার থাকে না, শপথ থাকে না, অর্থাৎ 17ই মে তার শপথ চলে গিয়েছে। এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো জাজমেন্ট তিনি লিখতেও পারেন না, দিতেও পারেন না। তারপরে সেটার সাপোর্টিংয়ে বলেছে, আদালত জানতে চেয়েছে এটার সাপোর্টিংয়ে কি আছে। আমরা সেখানে বলেছি যে 16 DLR একটা জাজমেন্ট আছে অ্যাপিলেট ডিভিশনের, সেটা আজ পর্যন্ত সেটা ওভাররুল হয় নাই।